রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় 12 বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছেন এবং আপনারা কি আমার সঙ্গে সহমত হবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য পরিচালনার ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নেন যে পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় বুঝতে পারছে না আমি যে খেলাটা খেলছি বা আমি যে পদক্ষেপটা নিচ্ছি সেটাতে বোধহয় পশ্চিমবঙ্গের মানুষ কিছু বুঝতে পারছেন না এবং সেই কারণেই বোধহয় এত কিছু দুর্নীতির সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা এত কিছু অভিযোগের সত্ত্বেও বারবার নির্বাচনী বৈতরণী তৃণমূল কংগ্রেস যখন পেরিয়ে যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় এই কনফিডেন্সটা আরো বেশি করে মজ্জাগত হয়ে যায় যে পশ্চিমবঙ্গের মানুষ কিছুই বুঝতে পারছে না, পশ্চিমবঙ্গের মানুষ কিছুই ধরতে পারছে না। আমার মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত তাই জানতেন, তবে পশ্চিমবঙ্গবাসী আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে রাস্তায় নেমেছেন সেটা যেন কোথাও গিয়ে পশ্চিমবঙ্গবাসী উত্তর দেওয়ার চেষ্টা করছেন যে এই প্রতিবাদ শুধু আমাদের আরজিকর কাণ্ডের একমাত্র প্রতিবাদ নয়। ডেফিনেটলি আরজিকর কাণ্ড নিয়ে একটা বড় প্রতিবাদে আমরা সবাই নেমেছি, কিন্তু প্রতিবাদটা শুধু আরজিকর কাণ্ড নিয়ে নয়, প্রতিবাদটা বকটুই নিয়েও, প্রতিবাদটা হাঁসখালি নিয়েও, প্রতিবাদটা কাটোয়া নিয়েও, প্রতিবাদটা সন্দেশখালি নিয়েও, প্রতিবাদটা রাজ্যে চুরি দুর্নীতি নিয়েও, প্রতিবাদটা আমাদের নেতা মন্ত্রিত্বরা যারা আমাদের সুরক্ষার কথা বলেছিলেন, যারা আমাদের ভবিষ্যৎ উন্নতির কথা বলেছিলেন তাদের জেল যাত্রা নিয়েও। এই প্রত্যেকটি প্রশ্নে কেউ না কেউ, কোনো না কোনো মানুষ কোনো একটিতে বিরক্তি হয়েই কিন্তু আজকে এই আরজিকর কাণ্ডতে একেবারে শেষমেশ রাস্তায় নামছেন। তাদের মনে হয়েছে যে আর বোধহয় আমাদের ঠকে যাওয়াটা এই রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উচিত হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই মনে করুন না কেন যে তার এক একটা সিদ্ধান্ত এমন তিনি চাল দিচ্ছেন যে পশ্চিমবঙ্গবাসী আর কিছুটি টের পাচ্ছে না, তিনি এবার কার্যত বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গবাসী কিন্তু সব জানতো, সব বুঝতো, শুধুমাত্রই এই প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তো বেরিয়ে আসা সম্ভব নয়। দরকার ছিল এই রকম একটা বারুদের মধ্যে আগুন দেওয়া, সেই কাজটা আপনার প্রশাসন করেছে। আর পশ্চিমবঙ্গবাসী রাজনৈতিকভাবে আপনাদের বিরুদ্ধে একেবারে বিদ্রোহ ঘোষণা করে দেখিয়ে দিয়েছে যে আপনাদের সিদ্ধান্তগুলো পশ্চিমবঙ্গবাসী মানতে পারেননি। এইটুকু শুধু 2 মিনিটের বক্তব্য শুনে যারা মনে করছেন যে আপনারা আমার সঙ্গে সহমত, দয়া করে কমেন্টে লিখে জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকে আরজি কর নিয়ে আন্দোলনের শুধুমাত্র এবং একমাত্র প্রতিবাদের মুখ নয় আরজি করের ওই নির্যাতিতা, ওটা নিশ্চিতভাবে সব থেকে বড় অংশ, কিন্তু এছাড়াও এই রাজ্য প্রশাসনের আরো যা যা কুকীর্তি রয়েছে সেটা মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে ডেফিনেটলি আরজি কর কাণ্ডকে প্রতিবাদ জানিয়ে। তার কারণ আমি বিশ্বাস করি কোনো একটা প্রশাসন, কোনো একটা সরকার যদি স্বচ্ছভাবে সবকিছু করত, গত 12 বছর ধরে স্বচ্ছভাবে মানুষকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে মানুষের সুসম্পর্ক রেখে মানুষের উন্নতি কল্পে যদি রাজ্য পরিচালনা করতেন, তাহলে শুধুমাত্র একটা ঘটনা নিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী উত্তাল হয়ে যেতে পারতো না। জানি না আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণেই বললাম যে এই প্রসঙ্গে আপনাদের মতামত লিখে জানাবেন, বাকি পর্বটা শোনার আগেই লিখতে পারেন। এবার আপনাদের বলবো যে দেখুন, এই রাজ্য প্রশাসন তারা কিন্তু এখনো চালাকিটা বন্ধ করেনি। এইটাই কিন্তু সব থেকে বড় বেদনার কারণ আমাদের কাছে। আমরা যারা ভাবছি যে একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য প্রশাসন এবার বোধহয় সততার দিকে এগুবে, এবার বোধহয় রাজ্য প্রশাসন বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গবাসী সব দেখেছে, সব বুঝেছে এবং তাই আজকে পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নেমেছে, তাই আমাদের বোধহয় এবার আর ওই অসততা দিয়ে কিংবা অসততা দিয়ে রাজ্য পরিচালনা করা উচিত নয়। এই শিক্ষা এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য প্রশাসন নিতে পারলো না, এবং নিতে পারলো না বলেই কি কি কাণ্ড ঘটেছে আপনাদের একে একে করে ব্যাখ্যা করছি। আরজি কর কাণ্ডের ওই নির্যাতিতাকে ওইভাবে খুন এবং ধর্ষণের পর আরো 4-5টা আপনাদের তথ্য আমি এখন দেবো, যেগুলো প্রমাণ করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনো মনে করছেন যে পশ্চিমবঙ্গের মানুষ ঘাসে মুখ দিয়ে চলেন। প্রথম কি ভুল? প্রথম ভুল, আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর যে রাজ্যের পুলিশ প্রশাসন কোনো রকমেরই ব্যবস্থা নিল না, যখন 14ই আগস্টের রাতে হুলিগানরা এইভাবে ভাঙচুর করে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ডেফিনেটলি বাম এবং রামকে দুষেছেন বটে, কিন্তু মানুষ তাতে বিশ্বাস করেনি, মানুষ তাতে আশ্বস্ত হয়নি। এইটা ছিল রাজ্য প্রশাসনের আরো একটা চালাকি,
যেটা পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে। দ্বিতীয় ভুল কি, গতকাল থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেটা আরো একবার রাজ্য প্রশাসন বোধহয় চালাকি করার চেষ্টা করছে, সেটা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা জেনে গিয়েছেন, দেখতেই পাচ্ছেন খবরের শিরোনাম, কর্তব্যে গাফিলতি, আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড কলকাতা পুলিশের 3 আধিকারিক। এই 3 আধিকারিকের মধ্যে রয়েছেন 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার। এটাও কিন্তু মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে, যেখানে পশ্চিমবঙ্গের মানুষ একেবারেই সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চাইছেন। যে প্রতিবাদের আন্দোলন থেকে বারবার মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হচ্ছে, সেই বিনীত গোয়েলকে না সরিয়ে আরো একবার আইওয়াশ করার চেষ্টা করছে এই রাজ্য প্রশাসন। যে 3 জন আধিকারিককে কর্তব্যের গাফিলতি দিয়ে সরিয়ে দেওয়া হলো, কেন? হাসপাতালে ভাঙচুর হয়েছে বলে। কেন এই কাজটা করতে হচ্ছে প্রশাসনকে? আপাত দৃষ্টিতে আপনারা অনেকেই মনে করবেন যে এবার বোধহয় প্রশাসনের টনক নড়েছে। আসলে এটার একটা অন্যতম কারণ এটাও হতে পারে যে সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে 22 তারিখ, এবং তার আগে যেহেতু সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনকে বলেছিল যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আপনাদের বক্তব্য হলফনামা আকারে জমা দিন, সেই কারণেই কি রাজ্য প্রশাসন এই সিদ্ধান্ত নিল যে এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর অন্তত রাজ্য প্রশাসন বলতে পারবে যে আমরা 3 জন আধিকারিককে সাসপেন্ড করেছি। এটা কিন্তু আরো একটা আইওয়াশ, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটাও লক্ষ্য রাখছে। এর পরবর্তী দেখুন, এর পরবর্তী আইওয়াশ কি হতে পারে, সেটা হচ্ছে দেখুন আরো একটা ঘটনা। কেন নির্যাতিতার নাম বলে দিয়েছেন? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে তলব লালবাজারের। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে দেখছেন না। আরজি করের অধ্যক্ষ সন্দীপ, তিনি ঘটনা ঘটার পরের দিন নির্যাতিতার নাম প্রকাশ্যে অন্তত 9 বার বলেছেন, উচ্চারণ করেছেন। তারপরে দেখুন কত দিন কেটে যাওয়ার পর, 5-6 দিন কেটে যাওয়ার পর লালবাজারের হুঁশ ফিরছে নাকি যে এইটা তিনি অন্যায় করেছেন এবং তার জন্য সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছেন। এর উদ্দেশ্য কি এটাই যে সন্দীপ ঘোষকে এই অজুহাতে তারা গ্রেপ্তার করে নেবেন, সিবিআই এর হাত থেকে কোনোভাবে সন্দীপ ঘোষকে ছিনিয়ে নেবেন? এটাই কি রাজ্য পুলিশ বা লালবাজারের উদ্দেশ্য হয়ে থাকতে পারে? মানুষের মনের মধ্যে কিন্তু প্রশ্ন। আপনারা যে প্রশ্নগুলো এতদিন চাপা দিয়ে রাখতেন, এখন মানুষ কিন্তু প্রত্যেকটি প্রশ্ন আপনাদের সামনে তুলতে শুরু করেছে। তার কারণ হচ্ছে সন্দীপ ঘোষ তো আর গতকাল বলেননি এই নির্যাতিতার নাম, তিনি 6-7 দিন আগে যে নির্যাতিতার নাম বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য পুলিশকে কেন 7-8 দিন লেগে যায়, এই প্রশ্নের উত্তর কিন্তু মানুষ চাইবে। এছাড়াও আরো একটা ঘটনা কি, আরো একটা ঘটনা আপনারা জেনে গিয়েছেন যে একটা সিট গঠন করা হয়েছে। কি জন্যে? না, এই সন্দীপ ঘোষ নাকি অনেক আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকতে পারে। 2021 সালে তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তদানীন্তন আরজি করের ডেপুটি সুপার। তিনি অনেক প্রশ্ন তুলেছিলেন, তিনি প্রশাসনকে জানিয়েছিলেন যে আরজি করে এইরকম দুর্নীতি হচ্ছে। এতগুলো বছর কেটে যাবার পরেও রাজ্যের দুর্নীতি দমন শাখা কিন্তু কোনো রকমেরই ব্যবস্থা নেয়নি। রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসনের তরফ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে যিনি এই অভিযোগ করেছিলেন, তদানীন্তন যিনি ডেপুটি সুপার ছিলেন আরজি কর কলেজের, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার ট্রান্সফার হয়ে গিয়েছিল, কিন্তু সন্দীপ ঘোষকে কেউ কিচ্ছু করতে পারেনি। অথচ সেই ঘটনায় দেখুন আরো একবার পুলিশ প্রশাসন কিন্তু বা রাজ্য প্রশাসন সিট গঠন করে দিয়েছে, 4 জনের সিট গঠন করে সন্দীপ ঘোষ নাকি দুর্নীতি করেছিলেন সেই সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এই সিট তদন্ত করবে। এইখানেই প্রশ্ন হচ্ছে যে যে সন্দীপ ঘোষের দুর্নীতি ধরা পড়ার জন্য কি একটা ধর্ষণ বা খুনের ঘটনার অপেক্ষা করছিল আমাদের রাজ্য প্রশাসন, যে একটা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটবে, মানুষ এইভাবে রাস্তায় নামবে, তারপরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই সমস্ত আর্থিক দুর্নীতিগুলো তদন্তের জন্য উদ্যোগ নেবে রাজ্য প্রশাসন? এটাতেও অনেকে বলছেন এর পেছনেও একটা অভিসন্ধি থাকতে পারে। যেহেতু সিবিআই তদন্তে নেমেছে, তারা সমস্ত দিকগুলো খতিয়ে দেখবে এবং আরজি করের যে সমস্ত আর্থিক তছরূপের তথ্যগুলো ইতিমধ্যেই ভুরি ভুরি অভিযোগ রয়েছে, সেগুলো সিবিআই পাবে এবং খুব স্বাভাবিকভাবে সিবিআই এই সমস্ত তথ্যগুলো ইডির হাতে ট্রান্সফার করবে। তাহলে সিবিআই এর পাশাপাশি আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইডির জেরার মুখোমুখি হতে পারে এবং সেই কারণে ইডিরও তদন্তের সম্মুখীন হতে পারে তাকে। সেই কারণেই কি রাজ্যের তরফ থেকে এমন একটা চাল চালা হলো
যাতে করে ইডি তদন্ত করার আগেই তারা বলতে পারেন তো আমরা সিট গঠন করে দিয়েছি, সন্দীপের এই সমস্ত অর্থনীতির তদন্ত আমরাই শুরু করে দিয়েছি, ইডির আর কোনো প্রয়োজন নেই। আগামী দিনে কলকাতা হাইকোর্ট বা আগামী দিনে সুপ্রিম কোর্টে এই প্রশ্ন যদি ওঠে রাজ্য সরকার বলার সুযোগ পেয়ে যাবে। এই কারণেই কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। দেখুন, রাজ্য প্রশাসন কিন্তু বারবার বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করেছেন। আমরা হয়তো সকলেই বুঝেছি কিন্তু নিশ্চুপ হয়ে গেছি। তার উদাহরণ রয়েছে সন্দেশখালিতে যে ধরনের ভয়ানক ঘটনা ঘটলো, যেভাবে মা বোনেরা রাস্তায় নেমে শেখ শাহজাহানদের বিরুদ্ধে প্রতিবাদ জানালো, সেখানে আমাদের প্রশাসন কিন্তু শেখ শাহজাহানকে কোনো রকমের অভিযুক্ত করারই চেষ্টা করলেন না, বরঞ্চ মা বোনেদেরকে কাঠগড়ায় তুলে দিলেন। এবং রাতারাতি কে এক গঙ্গাধর কয়ালের ভাইরাল একটা ভিডিও, সেটাকেও পরিকল্পিতভাবে রেকর্ড করে দিয়ে সেটাকে সমাজ মাধ্যমে ছড়িয়ে বলা হলো এই সন্দেশখালিটা পুরোটাই মিথ্যা। এইভাবে কিন্তু নির্বাচনী বৈতরণী তারা পেরিয়েও গেল, কিন্তু মানুষের কৌতূহল কিন্তু সেদিন তারা মেটাতে পারেনি। মানুষের মনের মধ্যে প্রশ্ন ছিল, একা গঙ্গাধর কয়ালের ভিডিও গোটা সন্দেশখালিকে মিথ্যে প্রমাণ করে দেবে, পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় সেদিন বিশ্বাস করেননি। এছাড়াও যতগুলো রাজ্যে ঘটে যাওয়া ঘটনা, কামদুনির ঘটনায় আপনারা জানেন যে কামদুনির ঘটনায় যারা দোষী ছিলেন, যাদের ফাঁসির পর্যন্ত সাজা হয়ে গিয়েছিল, আমাদের এই পুলিশ প্রশাসন এতটাই এফিসিয়েন্ট, আমাদের এই রাজ্য প্রশাসন এতটাই এফিসিয়েন্ট ছিল যে সেই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য প্রমাণ না দেওয়ার কারণে আমাদের কলকাতা হাইকোর্ট বাধ্য হয়ে তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছিল। ভাবুন, একেবারে নির্যাতিতাকে কি ভয়ঙ্কর কামদুনিতে অত্যাচার হয়েছিল সেটা আপনারা জানেন। এবং সেই দোষীরা ফাঁসির সাজা পেয়েছিলেন, তারা আজকে বাড়িতে আরামে বসে রয়েছে। এবং শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই রাজ্য পুলিশরা তাদের বাড়িতে পাহারা দেয়, যাতে করে তাদেরকে কেউ যেন আক্রমণ করতে না পারেন। অথচ সেই নির্যাতিতার পরিবার যারা প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছেন, তাদের বাড়িতে কিন্তু রাজ্য প্রশাসন কোনো পুলিশ দেয়নি, এমন অভিযোগ করেছিলেন কিন্তু বিরোধী দলনেতা। তাই রাজ্যে ঘটে যাওয়া এই প্রত্যেকটি ঘটনা আমাদের রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় মনে করেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত বোকা, তারা কিছুই বুঝছে না, আমি যে খেলাটা খেলে দিচ্ছি সেই খেলাটা আর পশ্চিমবঙ্গের মানুষ কেউ ধরতে পারছে না। এটাই বোধহয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছিলেন, এবং তিনি যে ভুল ছিলেন সেটা প্রমাণ হয়ে গেল আরজি করের এই একটা ঘটনায়। যেভাবে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ রাস্তায় নামছেন, সেটা প্রমাণ করে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অদক্ষতার উপর মানুষ কিন্তু বিরক্ত হয়ে গিয়েছে। আপনাদের কি মনে হয়? আমার এই টোটাল অ্যানালিসিসটা যদি আপনাদের মনে হয় সমর্থনযোগ্য, তাহলে দয়া করে সমর্থন করবেন। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা রয়েছি, তাই আপনাদেরও নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানুষের স্বাধীন মত প্রকাশ থেকে বঞ্চিত করা যাবে না। তাই নির্দ্বিধায় কোনো রকমের গালিগালাজ ছাড়া অন্তত নির্দ্বিধায় আপনাদের মতামত আজকের পর্বে লিখে জানাবেন, এটাই কিন্তু এক্সপেক্ট করব। এখনকার মতো এখানে শেষ করলাম।